আমার কলেজ লাইফ অনেক অ্যাক্টিভ ছিল। আসলে হলিক্রস কলেজে প্রেশার অনেক, প্রচুর পরীক্ষা, মানে চোখ বন্ধ করব আরেকটা পরীক্ষা। এক কথায় আমি বলি যে তোমার এন্টার কলেজ লাইফে কোন দুইটা বিষয়ের জন্য তুমি এখনো রিগ্রেট করো? আর সেটার জন্য আমি পড়াশোনা ফেলে রেখে দিতাম। আচ্ছা, পারবো প্রোক্রাস্টিনেশন, প্রোক্রাস্টিনেশন অনেক বেশি আমি কাজ করব করতো। বাট একটু পরে। হ্যাঁ, আচ্ছা, হলিক্রস কলেজের প্রেশারটাকে আমার কাছে একটু ব্যালেন্স লেগেছিল। আসসালামু আলাইকুম, আমি তানজিম মুনতাকা সরবা, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আছি। আমি এক্সক্রসিয়ান ছিলাম, আমার এইচএসসি ব্যাচ ছিল 23-24। আজকে আমার সাথে আমার একজন গেস্ট আছে, আমারই জুনিয়র। সেও হলিক্রস কলেজে ছিল এবং সে এই বছর সারা বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন টেস্টে দ্বিতীয় স্থান অর্জন করেছে। তাসনিয়া তৌফিক নাবিহা। নাবিহা, কেমন আছো? ভালো আছে আপু, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটা এত বেশি স্পেশাল কারণ আমি যেহেতু নিজেই 2 বছর আগে হলিক্রস কলেজের একজন স্টুডেন্ট ছিলাম এবং হলিক্রস কলেজের প্রত্যেকটা মেমোরি স্টিল আমার কাছে অনেক বেশি ব্রাইট। আমার কাছে এখনো মনে হয় যে আমি কিছুদিন আগেই হলিক্রস কলেজের ক্লাস করেছি। তো আজকে আমি নাবিহার কাছে মেনলি ওর কলেজ লাইফ সম্পর্কে শুনতে চাবো, কারণ এতদিন তো আমরা নাবিহার কাছে তার অ্যাডমিশন জার্নি সম্পর্কে শুনে এসেছি। তো আজকে আমরা একটু শুনবো যে নাবিহার কলেজ লাইফটা কিরকম ছিল। তো নাবিহা, তুমি যদি একটু বলতে যে তোমার কলেজ লাইফটা আসলে কিরকম কেটেছে? আমার কলেজ লাইফ অনেক অ্যাক্টিভ ছিল। আমাদের কলেজে অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল, যেমন হচ্ছে কুইজ, পড়াশোনা সবকিছু ছিলই। তার পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের ক্লাবিং অ্যাক্টিভিটিস ছিল। আমাদের স্পোর্টস ইভেন্টটা অনেক গ্লোরিয়াস। মানে এইটা হচ্ছে ফার্স্ট ইয়ার আসার পরই মানে খুবই এক্সাইটিং একটা ব্যাপার। বাট যাই হোক, আসলে দেখা যেত যে স্পোর্টসের টাইমটাই সবচেয়ে বেশি প্রেশারাইজিং ছিল, কারণ তখন একসাথে প্র্যাকটিক্যাল চলতো, একই সাথে স্পোর্টসের প্র্যাকটিস চলতো, তার সাথে সাথে কুইজও চলতো। তো সবকিছু ব্যালেন্স করে থাকাটা যেমন অনেক মানে ডিফিকাল্ট ছিল, সেই সাথে সাথে অনেক মেমোরেবল ছিল, কারণ এই স্পোর্টসের টাইমে, এই প্র্যাকটিক্যালের সময়, কুইজের সময়, এই সবগুলো সময় আমি আসলে অনেক ফ্রেন্ডস বানিয়েছি, অনেক মেমোরিজ হয়েছে, টিচারদের সাথে সখ্যতা হয়েছে, ওনাদেরকে চেনা হয়েছে। যাই হোক, কলেজ লাইফ আসলে অনেক অ্যাক্টিভ ছিল অ্যান্ড অনেক মেমোরেবল। আচ্ছা, তো আমি এটার একটা কাউন্টার কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে অনেকের আসলে এই মিথটা থাকে যে কলেজ লাইফে হয়তোবা শুধুমাত্র মানে পড়াশোনার পাশাপাশি যদি আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করি তাহলে হয়তোবা আমাদের পড়াশোনাটা একটু হ্যাম্পার হয়। তো সেই বিষয়ে আসলে তুমি কি বলতে চাও যে তুমি যেটা বললে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তুমি অনেক বেশি অ্যাক্টিভ ছিলে, বা তুমি অ্যাকচুয়ালি আমি যদি এটাকে বলি যে তুমি ব্যালেন্স করতে পেরেছিলে, সো এই জিনিসটা তুমি কিভাবে ট্যাকেল করতে পেরেছিলে? কারণ আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি, আসলে হলিক্রস কলেজে প্রেশার অনেক, যে লাইক প্র্যাকটিক্যাল আমরা একদম বিকাল 5টা পর্যন্ত করতেছি। তুমি যেটা বললা যে কুইজের, মানে হলিক্রস কলেজে তো প্রচুর পরীক্ষা, মানে চোখ বন্ধ করব আরেকটা পরীক্ষা, আর চোখ বন্ধ হচ্ছে পরীক্ষা শেষ আবার আরেকটা পরীক্ষা, এরকম। সেই সাথে আবার 3-4 ঘন্টা প্র্যাকটিক্যাল, সেই সাথে রেগুলার ক্লাস, কারণ হলিক্রস কলেজে তো আমাদের আসলে ক্লাস মিস দেওয়ার সেরকম স্কোপ থাকে না। তো এই যে টাইমটা প্লাস তোমার স্টাডি, সেই সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এই সব কিছু তুমি আসলে ব্যালেন্স করেছিলে কিভাবে? আচ্ছা, আমি বলতে গেলে ব্যালেন্স করতে গিয়ে হোঁচট খাওয়ার এক্সপেরিয়েন্সটাই সবচেয়ে বেশি। দেখা যেত যে আমাদের যখন মানে আমি হচ্ছে সায়েন্স ক্লাবেও ছিলাম, সায়েন্স ক্লাবের এক্সিকিউটিভ প্যানেলে ছিলাম আমি। আমাদের যিনি হচ্ছে এক্সিকিউটিভ প্যানেলে, মানে আমি যেই ডিপার্টমেন্টে ছিলাম ওখানে যেই টিচার ছিলেন, উনি পড়াশোনার ব্যাপারে হচ্ছে অনেক সিরিয়াস ছিলেন। এজন্য ইউজুয়ালি আমার কাজের সাথে আমার পড়াশোনার ব্যালেন্সটা উনার কারণেই মেইনলি আমার হয়ে গিয়েছিল। কোন ম্যাডাম ছিলেন? আমি তো হচ্ছে চিফ অফ পাবলিকেশনস ছিলাম। আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা, জন্য কেন্দ্রিকা আচ্ছা, পাবলিশিং এর আচ্ছা, কাজে ছিলাম। অ্যান্ড আমাদের এডিটর ছিলেন হচ্ছে নিউটন স্যার। আচ্ছা, আচ্ছা, কেমিস্ট্রি স্যার, আচ্ছা, আচ্ছা। নিউটন স্যার খুবই হেল্পফুল ছিলেন। জি, উনি জি। হচ্ছে দেখা যেত যে অনেক সময় আহ, কেন্দ্রিকার কাজ হুম। একসাথে, মানে আমাদের যে অ্যানুয়াল ম্যাগাজিন ছিল সায়েন্স ক্লাবের পক্ষ থেকে, ওইটার কাজ আর হচ্ছে টেস্টের পড়াশোনা অথবা প্রি টেস্টের পড়াশোনা একসাথে ওভারল্যাপ করছে। ওই টাইমে স্যার, মানে আমি কিভাবে জানি স্যার অলওয়েজ হচ্ছে একটা রক্ষা করতে হিসেবে আসতো, যে হ্যাঁ অবশ্যই। তোমরা আগে পড়াশোনায় ফোকাস করো। আর আমার এটাই খুবই ভালো লাগতো ওনার ব্যাপারে, যে মানে যখনই আমার পড়াশোনার ব্যাপারে হেল্প লেগেছে, এই যে মানে কাজটাকে সাবসাইড করে যাতে আমি পড়াশোনায় ফোকাস করতে পারি, এই হেল্পটা উনি দিয়েছেন। তো আচ্ছা। যাই হোক, মানে
ব্যালেন্স করাটা ডিফিকাল্ট আসলে। আমি পার্সোনালি বলবো যে আমি যদি ক্লাবের কাজ না করতাম তাহলে আই গেস আমার আ নিজের পার্সোনাল যে ফ্রেন্ডস ছিল, তারপর আমার বাবা-মা বা আমার নিজের পড়াশোনা এগুলোতে অবশ্যই আমি টাইম বেশি স্পেন্ড করতে পারতাম। অ্যান্ড হয়তো আমার রেজাল্টটা আরেকটু ভালো হতো কলেজ লাইফে থাকতে। এমন না যে আমার রেজাল্ট খারাপ ছিল, বাট স্টিল হয়তো আরো ভালো করতে পারতাম আমি। টপ 20 তে ছিলাম, হয়তো আমি টপ 10 এ ঢুকে যেতে পারতাম। তারপর আমার কাছে মনে হয় আমি আমার এই এক্টিভিটি গুলোকে রিগ্রেট করি না। মানে একটা রিফ্রেশমেন্টের তো আসলে রিফ্রেশমেন্ট এর জন্য দরকার আছে অবশ্যই। যে জি। মানে পড়তেছি কিন্তু একটা মিনিমাম একটা আমাদের ভালো লাগা আসলে এটাই। আচ্ছা, নাবিহা, আমি আরেকটা যেটা কোয়েশ্চেন করব সেটা হচ্ছে যে আমরা যখন হলিক্রস কলেজে প্রেশার অনেক থাকে, এটা আমরা সবাই জানি, এটা আমরা যারা পড়েছি বা এখন যারা পড়ছে সেটা সবাই জানে। এই যে অনেক সময় ডাউনফলস থাকে রেজাল্টের জন্য হোক বা হয়তো বা কোনো কারণে টিচারদের কাছে বকাবকি বা যে কারণে হোক, তখন আসলে সবার কাছে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, তাই না? তো এই ফ্রাস্ট্রেশনটাকে তুমি আসলে কিভাবে ডিল করতে? যেমন আমার ক্ষেত্রে যখন আমার নাম্বার কম আসতো, তো দেখা যেত আমি শুরুর দিকে রেজাল্ট একটু খারাপ হলে আমি দেখা যেত যে পরের বারের জন্য আবার অনেক ভালো করে পড়ার চেষ্টা করতাম। পরবর্তীতে দেখা যাইত যে আমার আবার রেজাল্ট খারাপ হয়ে গেছে। যেটা আমরা সবাই হয়তোবা এক্সপেরিয়েন্স করি। যে কেমিস্ট্রি কুইজ, এটা আমাদের সবার জন্যই একটা বিভীষিকার নাম। নাইটমেয়ার, ইয়া। কেমিস্ট্রি কুইজ স্পেশালি। ফিজিক্স এগুলার থেকেও আমার কেমিস্ট্রি এর সাথে আমার আইসিটি নিয়েও আমার খুবই তিক্ত অভিজ্ঞতা আছে। তো এই যে যদি তোমার কোনো সময় ফ্রাস্ট্রেশন থাকতো বা তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে, সেটাকে তুমি কিভাবে ডিল করতে বা কোন ফ্যাক্টরটা তোমাকে এই ফ্রাস্ট্রেশন থেকে বের হয়ে আসতে সবচেয়ে বেশি হেল্প করেছে, নাকি তোমার ফ্রাস্ট্রেশন একটু কমই কাজ করতো? আচ্ছা, আমার ফ্রাস্ট্রেশন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট এগুলো সবকিছু রেজাল্টের আগেই অলওয়েজ ছিল। আচ্ছা, দেখা আচ্ছা। যেত যে আমার মা এই জিনিসটা আমার মধ্যে কাইন্ড অফ ইনস্টিল করে দিয়েছিল যে মানে রেজাল্টের আগেই যত ধরনের কান্নাকাটি যা করা সব করে নিবা। রেজাল্টের পরে কিছু করা যাবে না। এটা আমাদের ফ্যামিলি রুল বলা যায়। অ্যান্ড আমার অলওয়েজ এটাই হয়েছে যে দেখা যেত যে আমি বায়োলজির ক্ষেত্রে মেইনলি আমাদের কলেজে তো একদম চমৎকার বায়োলজি ক্লাস হয়। এটার পর দেখা যেত যে উনাদের ক্লাস শুনে আমি এতটা মুগ্ধ হয়ে যেতাম যে আমি ভাবতাম যে হয়তো আমার বইটা একবার পড়লেই হয়ে যাবে। আমি পারবো। অ্যান্ড এই একবার করতে, করতে এত বেশি procrastinate করা হতো যে দেখা যেত পরীক্ষার আগের রাতেও এই চ্যাপ্টারটা আমার পড়া হয় নাই। হুম, অ্যান্ড স্টিল আমার কাছে মনে এক্সাক্টলি। হচ্ছে যে হ্যাঁ, আমি হয়তো পারবো। কিন্তু পরীক্ষার আগের রাতে পড়তে গিয়ে যখন দেখি ওই একটা চ্যাপ্টারের জন্য আমার সারাদিন লাগছে আর আমার তো অত সময় নাই। তখন আমার মনে চোখ দিয়ে পানি বের করা শুরু করতে পারলাম। আমি কি করলাম? এই ভুল কেন করলাম আমি? এগুলো করে অনেক মানে কান্নাকাটি যা তা অনেক বাজে অবস্থা। যাই হোক, করেছি এরকম কান্নাকাটি। বাট রেজাল্টের পরে আমি নিজেকে কাইন্ড অফ মানে ওই যে ব্রেস করে রাখতাম যে আমি কোনোভাবে বিচলিত হব না। যা রেজাল্ট হবে এটাই আমার প্রাপ্য ছিল। আমার মনে আছে আমার টেস্টের সময় খুবই ভয়ংকর একটা অভিজ্ঞতা ছিল। আমার হচ্ছে আ কেমিস্ট্রি ফার্স্ট পেপার যেই পরীক্ষাটা ছিল। কেমিস্ট্রি সেকেন্ড পেপার আমার মানে জৈব রসায়ন ভালো পড়া ছিল। এজন্য ওই পরীক্ষাতে আমার তেমন সমস্যা হয় নাই। বাট কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আমি হচ্ছে এই যে মৌলের পর্যায়বৃত্ত নামের একটা পর্যায়বৃত্ত, জি। আ চ্যাপ্টার ছিল। তারপর রাসায়নিক হুম, পরিবর্তন হুম। আছে। এই ২ টা চ্যাপ্টার আমার উইক পয়েন্ট ছিল। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? এখন ইউজুয়ালি তো যে আমাদের কলেজে যখন কেমিস্ট্রি, ফিজিক্স বা বায়োলজি যেই পরীক্ষাই হোক না কেন সবসময় তো মানে বোটানি, জুওলজি একই সাথে হতো। তারপর ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার একই সাথে হতো। টেস্ট এসেই তো ফার্স্ট এই ভাগটা হলো। হুম, ফার্স্ট পেপার আলাদা, সেকেন্ড পেপার আলাদা। এজন্য কেমিস্ট্রিতে অলওয়েজ দেখা যেত ওই জৈব রসায়নের উপর দিয়ে আমি যেতাম। আচ্ছা। বাট দ্যা কেমিস্ট্রি সেকেন্ড পেপার চলে যাওয়ার পর কেমিস্ট্রি ফার্স্ট পেপার যখন পরীক্ষা দিতে যাব তখন আমার মানে ওই স্ট্যান্ডিং পয়েন্টটা চলে গেছে। যে আমার তখন জৈব রসায়ন নাই। যে ওটা পড়ে আমি এখন ফার্স্ট মানে সরি ওইটা পড়ে যে আমি ভালো রেজাল্ট করব অর সামথিং। এজন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপারে এসে আ আমি কাইন্ড অফ ভয়ে ছিলাম যে অ্যাকচুয়ালি করবোটা কি? আমি আর স্কিপ কি করব আর পড়বোটা কি? আচ্ছা, আচ্ছা। তারপরও কিছু করার ছিল না। আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার আগে ২ দিন ছুটি ছিল। আমি ২ দিনেই মোটামুটি আমি হ্যাঁ, একটা ভুল করেছিলাম। সেটা হচ্ছে যে আমি ওই যে আমাদের হাজারী স্যারের যে বই ছিল, ওটা না পড়ে আমার কাছে সময় ছিল না। হুম। এজন্য আমি তখন হচ্ছে একটা ওই যে একটু গাইড বই টাইপের কিছু নোটস পড়ে, টাইপের। নোটস পড়ে এগুলো পড়ে ভেবেছিলাম যে যা পারি নিজের নলেজ থেকে আমি পরীক্ষাটা দিব। আচ্ছা। এটা নিজেকে বুঝিয়েছিলাম যে আমি অনেক আমি পারবো। এরকম টাইপের একটা ভাব ছিল। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আগের দিন হচ্ছে আমি ভুল করে মানে ৪ টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, উঠেছি ৮ টায়। ওখান থেকেই আমার ফ্রাস্ট্রেশন স্টার্ট হয়েছে যে আমি কি করলাম? এত ঘুমায়ে ফেললাম, আমার কি হবে না হবে? অ্যান্ড সেই ফ্রাস্ট্রেশন আমার পরীক্ষা পর্যন্ত গিয়েছিল। দেখা গিয়েছিল যে পরীক্ষায় আমি কোনো মানে কোয়েশ্চেন ঠিক মতো আনসার করতে পারছি না। আর আমাদের খাতা চেক করবেন হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে যিনি মানে রাম স্যার ছিলেন, উনি। ওটাতে একটা ভয় কাজ করছিল যে কি হবে, কি হবে? দিয়ে তারপর ওই পরীক্ষার পর আমি একদম গ্যারান্টিড ছিলাম যে আমার ফেল আসবে। আমি একদম সিউর ছিলাম আমার ফেল আসবে। আমি বাড়িতে এসে কান্নাকাটি করে অস্থির। আমার ২ দিন পর ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা আছে। ওইটা আমি কিভাবে দিব? আমার কাছে মনে হচ্ছিল যে আমি আর পারব না। আমার আমার হয়তো মানে ম্যাথ
পরীক্ষা দিতে আমি পারব না। আমার বাবা-মাকে আমি বলছি যে, দেখো আমি পাচ্ছি না। আমি মানে একদমই ভেঙে আসলে পড়েছি।" কেমিস্ট্রির সময় এই হ্যাঁ। ধরনের এক্সপেরিয়েন্স আসলে আমরা সবাই মোটামুটি করি। তো তাহলে নাবিহা, যদি এক কথায় আমি বলতে বলি যে তোমার কলেজ লাইফে, ইন্টার কলেজ লাইফে কোন ২ টা মানে বিষয়ের জন্য তুমি এখনো রিগ্রেট করো? মানে এমন কোনো কিছু আছে কিনা যে এখন যদি আমি ওই সময় ওই জিনিসটাকে চেঞ্জ করতে পারতাম তাহলে হয়তোবা আমার অ্যাডমিশন জার্নিটা, অথবা ওই সময় হয়তোবা আমি আরেকটু স্মুথলি সবকিছু করে ফেলতে পারতাম। এমন কোনো কিছু আছে কিনা? আমি যেটা ভুল করেছিলাম সেটা এই যে একটু আগেই বললাম যে আমার মধ্যে কেন জানি মাঝে, মাঝে একটা কনফিডেন্স গ্রো করতো যে আমি পারবো। আচ্ছা। যদিও আমি জানি যে আমি পারবো না, বাট স্টিল আমার মধ্যে এই কনফিডেন্স আচ্ছা, তৈরি হচ্ছে আচ্ছা। আমি পারবো। অ্যান্ড সেটার জন্য আমি পড়াশোনা ফেলে রেখে দিতাম। যে আচ্ছা, আমি আচ্ছা। পারবো, পারবো, পারবো। প্রোক্রাস্টিনেশন, লাইক প্রোক্রাস্টিনেশন অনেক বেশি আমি কাজ করব করত। বাট একটু পরে। হ্যাঁ। আচ্ছা, দিয়ে এরকম করে পড়া হতো না। তো তারপর আমি টেস্টের পর ঠিক করেছিলাম যে অ্যাকচুয়ালি যে আমি এই অভ্যাসটা ছাড়বো। আচ্ছা, আমি হ্যাঁ। আমি নিজেকে বুঝাবো যে আমি কোন কিছুর ব্যাপারে কনফিডেন্ট না। অ্যান্ড এই জিনিসটা কেন জানি আমাকে হেল্প করেছে। আমার কাছে আসলে মনে হয় টেস্টের পরের টাইমটা হচ্ছে মানে যেকোনো স্টুডেন্টদের জন্য একটা গোল্ডেন পিরিয়ড। হুম। লাইক যেকোনো স্টুডেন্ট যে ফিল্ডে যাক না কেন, টেস্টের পরের টাইমটা একটা গোল্ডেন পিরিয়ড। আর আমার ক্ষেত্রে যে ভুলটা ছিল, আমি তুমি এটার সাথে একমত হবা কিনা আমি জানি না, আমি জাস্ট শেয়ার করি। আমি ফার্স্টের দিকে যেটা করতাম যে আমি বেসিক ক্লিয়ার করতাম। সবাই তো আমরা একদম কলেজ লাইফ স্টার্ট হওয়ার আগে আমরা সব সিনিয়রদের কাছ থেকে একটা কথাই শুনি যে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে, বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। তো আমি শুরুর দিকে বেসিক ক্লিয়ার করে পড়তাম, আমি খুব মনোযোগ দিয়ে সব কনসেপ্ট বুঝে পড়ার চেষ্টা করতাম। বাট আমি যে জিনিসটাতে ল্যাক করতাম সেটা হচ্ছে আমি প্র্যাকটিস করতাম না এনাফ। হুম। যার কারণে গিয়ে দেখা যেত আমি পরীক্ষার হলে টাইম ম্যানেজ করতে পারতেছি না। যার কারণ বা প্রবলেম সলভিং ক্যাপাসিটি আমার মধ্যে গ্রো করতেছে না। মানে আমি জিনিসটা বুঝতেছি, বাট ডিউ টু দ্য ল্যাক অফ দ্য প্র্যাকটিস, মানে এনাফ প্র্যাকটিস না করার কারণে আমি হচ্ছে পরীক্ষাতে মানে কন্টিনিউয়াসলি ভুল করতেছি। মানে কেমিস্ট্রিতে দেখা যাচ্ছে কুইজের মধ্যে 20-এ 8 পেয়ে যাইতেছি, পরের বার ভালো করার আশায় আরো ভালো মতো বেসিক ক্লিয়ার করে পড়ে গেলাম, পরের বার দেখা যাইতেছে 20-এ 7 পাইতেছি, এরকম আর কি। যদিও এই জিনিসটা যখনই আমি বুঝতে পারছি যে অ্যালং উইথ বিল্ডিং ইওর বেসিক বিল্ড করার পাশাপাশি আসলে প্র্যাকটিসটাও কিন্তু ঠিক সমানভাবে গুরুত্বপূর্ণ, তাই না? যেহেতু ভুলের কথা আসলো, এখন আমি ঠিক এটারই একটা অপোজিট কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে হলিক্রস কলেজ থাকাকালীন মানে কলেজ লাইফে তুমি কোন 3টা কাজ আসলে স্ট্রিক্টলি মেনটেন করছো, যেটার জন্য তোমার অ্যাডমিশন লাইফে মানে অ্যাডমিশন জার্নিটাও স্মুথ হয়েছে, সেই সাথে মনে করো যে অ্যাডমিশন রেজাল্টে সবার একটা ড্রিম যে রেজাল্ট, এটাও অ্যাকোয়ার করা তোমার জন্য পসিবল হয়েছে? মানে কোন 3টা কাজ তুমি টপে রাখবা? এটা কিভাবে বলবো আসলে জানি না। মানে আমাকে আমার মা, তারপর হচ্ছে আমার এই যে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া একটা আপু ছিল, উনি উনি তারপর টিচাররা সবাই আমাকে অলওয়েজ একটা কথা বুঝিয়েছিল যে আমার মেইন বইটা পড়া লাগবে। আচ্ছা। অ্যান্ড আমি আমার টিচাররাই তো এটা অনেকবার বলতো। অ্যান্ড হলিক্রস কলেজে কিন্তু মেন বইয়ের উপর অনেক 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 প্রেশারাইজ করা হয়। অনেক গুরুত্ব আমি দেওয়া হয়। হ্যাঁ, সেটাই। মানে নোটের উপর ডিপেন্ডেন্ট কখনোই থাকতে বলে নাই। সবসময় মেইন বই। ইভেন ফিজিক্স, কেমিস্ট্রিতেও তো আসলে মেইন বই পড়ার টেনডেন্সি অন্যান্য অনেক কলেজে আমি হচ্ছে মানে দেখেছি যে মেইন বইটা হয়তোবা এত গুরুত্ব দিয়ে পড়তে বলছে না। বাট অবশ্যই আমি হলিক্রস কলেজে অলওয়েজ দেখেছি যে মেইন বইয়ের উপরে কোনো কথা নাই আসলে। হ্যাঁ, আমিও দেখেছি যে মেইন বই যখনই পড়েছি তখনই অনেক ভালো মার্কস এসেছে। হুম, হুম। আর মেইন বই না পড়ে যখন একটু ফাঁকিবাজি করার ট্রাই করেছি হ্যাঁ, তখনই গোল্লা। এক্সাক্টলি। এই অবস্থা। তো আমি উনারা আমাদের টিচাররা যেই মেইন বইয়ের উপর ফোকাসিং এর কথাটা বলেছে, আমি কেন জানি উনাদের কথাটা মানে কে অনেক ব্লাইন্ড ভাবে আমি বিশ্বাস করেছি। আমি কারো কথা শুনিনি। আমি খালি মেইন বইয়ের মেইন উপরে বই। ফোকাস করে গিয়েছি। অ্যান্ড শেষ পর্যন্ত এটা আমাকে অনেক হ্যাঁ, অবশ্যই একটা চমৎকার রেজাল্টের জন্য এক্সাক্টলি। আমাকে হেল্প করেছে মেইন বই পড়াটা। আর সেই সাথে, সাথে আমি আরেকটা যেটা ফলো করেছিলাম সেটা হচ্ছে যে আমি এক্সট্রা পড়ার চেয়ে একই জিনিস বারবার পড়েছি। হুম, আমি এটা দ্যাটস আ গুড আমি পয়েন্ট। হচ্ছে যেমন সব বলতো যে মানে আমি যখন এই যে অ্যাডমিশন কোচিং এ আসলাম তখন দেখতাম যে এক্সট্রা পড়ার উপর বেশ হুম। মোটামুটি একটা ভালো ফোকাস দেয়া হতো। বলতো যে মানে একটু বেশি তুমি যদি জানলে একটা ভালো হয়। চ্যাপ্টারের A to Z পড়ার থেকে তুমি ইম্পর্টেন্ট লাইনগুলাই তুমি বারবার পড়ো, যাতে ওই জায়গাগুলা থেকে আসলে আমাদের যাতে কোনো ভুল না হয়। তোমার এটা থিওরিটা অবশ্য কি এরকম ছিল? আমার এরকম ছিল না। আমি কেন জানি একটু
আমি একটু বোকা-শোকা যখন পড়াশোনার আচ্ছা, আচ্ছা। ব্যাপারটা আসে, আমি A to Z সব পড়ি। A to Z আমি সব। কারণ আমার ভয় হয় যে আমার মনে হয় যে ধরো আমি ইম্পোর্টেন্ট জিনিস পড়ে গেলাম। হুম। দিয়ে পরীক্ষার হলে আনইম্পোর্টেন্ট জিনিস থেকে কোয়েশ্চেন চলে আসলো। যেই ভয়টা আমার তৈরি হয়েছিল কলেজ লাইফে। আচ্ছা। দেখা যেত কেমিস্ট্রিতেই মেইনলি। দেখা যেত যেই পার্ট থেকে জীবনেও কোয়েশ্চেন হয় না, হ্যাঁ, একটা সেখান থেকেই সিঙ্গুলার চলে লাইন ওখান আসে। থেকে চলে আসছে। আচ্ছা, অ্যান্ড এই কেমিস্ট্রির এই কোয়েশ্চেন প্যাটার্ন এর কারণে মেইনলি পরবর্তীতে আমি ঠিক করি যে আমি সবকিছু পড়ব। কোন আচ্ছা। কিছু বাদ দিব না। কারণ আমি পরীক্ষার হলে গিয়ে রিগ্রেট করতে চাই না যে হ্যাঁ, বইয়ে তো ছিল, মনে আসছে কিন্তু আমি ঠিকমতো পড়ি নাই। কিন্তু দেখা কিভাবে যাচ্ছে পড়ব? যায় যে পরীক্ষার আগের দিন বা মনে করো আগের ২ দিন আসলে সেরকম ভাবে তো টাইমটা থাকে না। হুম, তখন হুম। রিভাইজ দেওয়ার ক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজি তখনও কি সব পড়ে যাওয়ার চেষ্টা করতে? তখন আমি যেমন হচ্ছে এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে হুম, যেটা করেছি, জি। সেটা হচ্ছে যে আমি আগের ৩ মাস ওই টাইমটাতে আমি হাজারি আর হাজারি স্যার আর হচ্ছে ইসাক স্যার উনাদের বই A to Z সব পড়েছিলাম। মানে কিচ্ছু বাদ দেইনি। মানে যে তোমরা জানো যে এরকম টাইপের লাইনও আমি পড়েছি একদম আচ্ছা, গুরুত্ব দিয়ে। আমি অ্যাডমিশন টেস্টের সময় এসে জাস্ট ওই যে দাগানো বই যেগুলো থাকতো, তারপর ইম্পোর্টেন্ট লাইন যেগুলো থাকতো ওগুলোই পড়তাম। আর দাগানো বই আমি সব কোচিংয়েই দেখেছিলাম যে তারা বিভিন্ন কালি দিয়ে অনেক কিছু করে। আমি এত কিছু করিনি। আমার বাবাকে আমি আমার ট্যাবটা ধরায় দিয়েছি। ধরায় দিয়ে একটা হাইলাইটার দিয়েছি। বলছে যে, "জাস্ট দাগাও।" আর মানে ইম্পোর্টেন্ট কিছু দেখতে হবে না, কত সালে কি আসছে কিছু দেখতে হবে না। খালি দাগাও। আমি জাস্ট মনের শান্তির জন্য যে হ্যাঁ, আচ্ছা। আমার শেষ পর্যন্ত যা হবে মানে ওখান থেকে পড়ে যাবো। হলে হবে, না হলে নাই। আর অন্তত যদি পরীক্ষার হলে ওই দাগানো লাইনের বাইরে কিছু চলেও আসে, আমি আমার নিজেকে বুঝাতে পারবো যে হ্যাঁ, আমি পড়েছিলাম কিন্তু আমার মনে আসছে না। এইটার চেয়ে আমার মনে হয় যে এই সাফারিংটা ভালো ইনস্টেড অফ যে আমি কখনো এই জিনিসটা পড়ি নাই। মানে অন্তত আমি আচ্ছা। ট্রাই হ্যাঁ, করেছিলাম। এক্সাক্টলি, তখন মনে একটা শান্তি আসে। আমি ট্রাই এক্সাক্টলি। করেছিলাম, পাচ্ছি না। ইটস ওয়ান থিং। আমি এটা প্রেফার করি। আচ্ছা। তো আমরা আমাদের একেবারে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন লাস্ট যেই কথাটা বলবো সেটা হচ্ছে যে এই যে হলিক্রসের যে আমরা সব জায়গায় শুনি যে হলিক্রস কলেজে অনেক প্রেশার, অনেক প্রেশার। তোমার কাছে কি মনে হয় যে এই প্রেশারটা অনেক বেশি এক্সাজারেটেড নাকি তোমার কাছে মনে হয় যে প্রেশারটার দরকার আছে? মানে হোয়াট ইস ইউর অনেস্ট অপিনিয়ন অন দ্যাট? হলিক্রস্ট কলেজে পড়া অবস্থায় প্রেশার নিয়ে এক ধরনের ওপিনিয়ন থাকে। আর হলিক্রস্ট কলেজ থেকে বের হওয়ার পর আরেক এক্সাক্টলি, ধরনের ওপিনিয়ন এক্সাক্টলি। থাকে। পড়াও যখন আমি হলিক্রস্ট কলেজে পড়তাম তখন মাঝে, মাঝে প্রেশারটাকে অনেক বেশি মনে হতো। বাট তখন আমার কাছে মনে হতো যে মানে আমার স্কুলের কথা মনে হতো যে আমি হলিক্রস্ট স্কুলে যখন পড়েছি, আমার মনে আছে ক্লাস 1 এ বা 2 তে থাকা অবস্থায় আমি একদম রাত ২ টা পর্যন্ত জেগেছিলাম। কারণ পরের দিন আমার ধর্ম আর বিজিএস পরীক্ষা একসাথে। এবং স্কুলে আমাদের এই ধরনের মারাত্মক জিনিস ভালোই হয়েছে। দেখা যেত পুরা সপ্তাহে ২ টা ২ টা করে প্রত্যেকদিন পরীক্ষা। আচ্ছা। কোনো ছুটি নাই, কিচ্ছু নাই, পড়তে হবে। তখন আমার যখন মনে হতো যে আমি ৯-১০ বছর বয়সে যদি এই কাজটা করতে পারি, এখন কেন পারব না? আমার ওখান থেকে না একটা তেজ তৈরি হতো যে হ্যাঁ, এক্সাক্টলি। আমার এখন করতে হবে, এই প্রেশারটা নিতে হবে। তো হলিক্রস কলেজের প্রেশারটাকে আমার কাছে একটু ব্যালেন্স লেগেছিল। অ্যান্ড আচ্ছা, এটা মনে হয় আমার এই জিনিসটা তৈরি হয়েছিল মেইনলি স্কুলের ইনফ্লুয়েন্স এর কারণে। যে আমার আচ্ছা, কাছে আচ্ছা। বারবার মনে হয়েছে ছোটবেলায় আমি করেছি, বড় হয়ে আমি পারব। আই থিংক যারা হলিক্রস কলেজ থেকে বর্তমানে বের হয়ে হুম। যাচ্ছে বা আমার সিনিয়র যারা আছে তাদের ক্ষেত্রেও তারা হয়তো এটাই মনে করে যে হ্যাঁ, যখন তারা হয়তো মেডিকেল পড়াশোনা করছে, যখন একদমই ফার্স্ট্রেটেড হয়েছে তখন হয়তো তাদের মনে হচ্ছে যে আমি কলেজ লাইফে ১৮-১৯ বছর বয়সে যদি এত কিছু করতে পারি, আমি এখন কেন ২৫-২৬ বছর বয়সে হ্যাঁ, পারব না এটা। এক্সাক্টলি আমিও এই আসলে ইন্সপিরেশনটা মানে অ্যাজ আসে। এ সিনিয়র আমারও আসলে সেম জিনিসই ফিল হয়। মানে যখন কলেজে এরকম প্রেশার ছিল আমার স্টিল মনে আছে যে আমি ফার্স্ট এর দিকে ডেইলি এসে আমি আম্মুর কাছে কান্নাকাটি করতাম যে আম্মু এত প্রেশার আমি নিতে পারবো না, আমাকে দিয়ে হবে না, আমি কলেজ সুইচ করতে চাই। না, তো আমার কাছে যেটা আহ, মনে হয় যে যদি কেউ মানে হলিক্রস কলেজের প্রেশারটার সাথে নিজের লাইফস্টাইলটাকে একটু এক্সাক্টলি। সমন্বয় করে নিতে হুম, পারে, তাহলে প্রেশারটা বেশ এক্সাক্টলি। মজার। মানে হলিক্রস কলেজ ইজ প্রেশারটা অল অ্যাবাউট পেশেন্স। তুমি ধৈর্য ধরে থাকো, রেজাল্ট আসবেই। হুম। এরপরে মানে বের হয়ে যাওয়ার পর আমি আসলে অ্যাকচুয়ালি বের হয়ে যাওয়ার পরে না, আমি টেস্টের পরে আসলে রিয়ালাইজ করতে পেরেছি যে আসলে কি পরিমাণ দরকার ছিল এই প্রেশারটা। কারণ আমাদের মধ্যে এমন অনেকেই আছে যে একটা বাংলায় একটা কথা আছে না যে ঠেলা না দিলে পড়ে না। এরকম আরকি বিষয়টা যে অনেকে আছে যে ধাক্কাচ্ছে, পড়তেছে এরকম। আমার ক্ষেত্রে অনেকটা মানে এক্সাম এত বেশি যে পড়তেই হবে। মানে একটাই যে কন্টিনিউয়াস যে প্রেশার যে আমার পরশুদিন পরীক্ষা আছে, আমাকে সিরিয়াস হয়ে পড়তেই হবে। তো এই যে এই প্রেশারটার কারণে দেখা গেছে যে টেস্টের মাঝখানে মোটামুটি সিলেবাস অনেকটুকুই কভার করে ফেলতে পারছিলাম। যার কারণে দেখা গেছে যে পরবর্তীতে যখন আমি অ্যাডমিশনের পড়াশোনা স্টার্ট করি, তখন আসলে অনেক কিছুই স্মুথ হয়ে গেছিল আরকি। তো এই ছিল আজকে আমাদের মোটামুটি কথাবার্তা। তুমি কি তোমার হলিক্রস কলেজের জুনিয়রদের জন্য কিছু বলতে চাও? আমি ওদেরকে বলবো যে মানে রেজাল্ট দেখে বিচলিত হওয়ার কিছু নাই। এক্সাক্টলি। ঠিক আছে? পজিশন এখন হয়তো লাইফের একমাত্র মেইন গোল মনে হতে পারে। কেউ হয়তো মনে করতে পারো যে মানে হলিক্রস কলেজের পজিশন নিয়ে কিচ্ছু হবে না। আবার কেউ এই পজিশনটাকে একদম মানে সোনার খনির মতো ভাবতে পারো।
আই থিংক একটা ব্যালেন্স থাকা উচিত। মনে করা মানে এক্সামকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, পড়াশোনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। বাট সেই সাথে পড়াশোনাকে নিজের জীবন বানিয়ে দেয়া আই থিংক এটা আননেসেসারি। অ্যাডমিশন টাইমে এসে বা আমি এখন যেই ফিল্ডে যাচ্ছি, এখানে পড়াশোনা বাদে অন্য কিছু করাটা ডিফিকাল্ট। বাট সেখানেও রিফ্রেশমেন্টের জন্য যা করার দরকার করব। কিন্তু কলেজ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে একদম মারাত্মক লেভেলে পড়াশোনা না করে আই থিংক একটু হ্যাঁ, মানে আ কুইজ গেছে। তারপর তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে এই পাশেই একটু হ্যাঁ, ঘুরতে যাই, ঘুরতে একটু যাও। হ্যাং আউট আবার করি। যদি ঘুরতে না ইচ্ছা করে কলেজে ওখানেই ফুচকার দোকান আছে। এক প্লেট ফুচকা এক্সাক্টলি। খেয়ে নাও। তোমরা ফ্রেন্ডরা মিলে একটু হাসাহাসি করো। ফ্রেন্ডসদের সাথে একটু সময় কাটাও। একদম বই পোকা হয়ে যাওয়ার দরকার নাই। আমাদের কলেজে যেমন এটা নিয়ে একটু হাসাহাসি হয় যে মানে নিউটন স্যার একবার ওনার ক্লাসে বলেছিল যে একটা টিচার বের হচ্ছে, আরেকটা টিচার ঢুকছে। এর মাঝে সেই সময়টা পায় ওই টাইমেও ওই মানুষজন বই টাইমেও উল্টায়। ইভেন ঠিক আছে? লাইক কলেজের ক্লাস তো ৮টার সময় স্টার্ট হচ্ছে, ওই মাঝখানে কেউ যদি একটু আগে চলে আসে ওই হ্যাঁ। টাইমেও, বা টিফিন টাইমটা এরকম আর কি। এখন আই থিংক মানে যদি কুইজ চলে বা মানে তখন সামনে তো অনেক বড় পড়তেই হবে, পরীক্ষা ওটা তো হয়, কোনো ইয়ে তখন নাই। এগুলো ঠিক আছে। বাট একদম মানে কোন একদম রিফ্রেশিং একটা সময় সবাই গল্প করছে, ওই টাইমে আমি বসে, বসে পড়ছি। আই থিংক এটা খুবই আননেসেসারি। এক্স্যাক্টলি। কারণ তোমার যদি পড়তে ভালো লাগে তাহলে সেক্ষেত্রে সমস্যা নাই। তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, দরকার নাই তোমার এত পড়া। তুমি সেকেন্ড ইয়ারে পড়ো, তোমার এত দরকার পড়ে নাই পড়ার। অ্যাডমিশন টাইমে আসো, তুমি অটোমেটিক্যালি তোমার পড়াশোনা বেড়ে যাবে। মানে ঠিক কেউ আছে? কেউ আছে যে পড়াশোনাটা অনেক মানে বোঝা হিসেবে মনে করে, হুম, সেটা হুম, যাবে। হুম। আর অনেকে তো আছে যে পড়াশোনাই হচ্ছে মানে সে পড়াশোনাতেই নিজের আনন্দ খুঁজে পায়, তাদের ব্যাপারটা অ্যাকচুয়ালি আলাদা। বাট অনেকে আছে যে পড়াশোনাটাকে নিজের বোঝা মনে করে যে হুম। মানে না পড়লে হয়তো বা অনেক কিছু হয়ে যায়, মানে অনেক যাতে না পড়ি, যদি আমি অনেক বেশি না পড়তে পারি তাহলে অনেক কিছু হয়ে যাবে, এরকম না আর কি। একটা ব্যালেন্সড লাইফ যাতে আমরা ব্যালেন্সড সবাই লাইফ লিড করি, সেটাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ নাবিহা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে সবকিছু প্রেজেন্ট করার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।